প্রিয় প্রিয় ছাত্রীরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আজকে আমাদের প্রথম ক্লাস 12-এর বাংলা ক্লাস। বিশেষ করে আমি তোমাদের একাদশ শ্রেণীতেই বেশ কিছু গল্প বা কবিতা নিয়ে আমি আলোচনা করেছি। তো এই অনলাইন ক্লাসে আমরা গল্প বা কবিতাটাকে আমি অফ রেখে, যেটা তোমাদের একটু সমস্যা হবে মনে করেছি আমি, তাতে সেই জন্য আমি প্রথমে ভাষাতত্ত্ব থেকেই শুরু করছি। যদিও এটা আমার রুটিনের মধ্যে নেই, তাই তবু আমি আজকে এই ক্লাসটা করছি। আজকে আমি আলোচনা করব শব্দার্থ তত্ত্ব। তো শব্দার্থ তত্ত্বের একমাত্র আলোচ্য বিষয় হচ্ছে মানুষের যে মুখের ভাষা, এই ভাষায় যে বিভিন্ন শব্দের ব্যবহার হয়, এই শব্দগুলির অর্থ বা মানে বা কার্যক্রিয়া। সাধারণভাবে শব্দার্থ তত্ত্ব বলতে যা বোঝায় বা যা আমরা বুঝি তা হলো এক শব্দের সঙ্গে আরেক শব্দ বা শব্দগুচ্ছের সম্পর্কটা কি, সেটা আমরা শব্দার্থ তত্ত্বের মধ্যে জানতে পারি। আমাদের ভাষায় প্রচুর প্রচুর শব্দ আছে, কিন্তু একই শব্দ যে শুধু একটাই অর্থে ব্যবহার হবে এমন কোনো কারণ নেই। একই শব্দ একাধিক অর্থ ব্যবহার হতে পারে। যেমন দেখো, আমি এখানে 4টা বাক্য লিখেছি। মেঘ মানেই বৃষ্টি, ভালো রেজাল্ট মানেই বড় চাকরি, ঘনাদা মানেই দারুণ আড্ডা। এসবের মানে কি? 4টা বাক্য লিখেছি। 4টা বাক্যে কিন্তু এই যে মানেই কথাটি আছে। প্রথম বাক্যে মানে শব্দের দ্বারা ইঙ্গিত বোঝাচ্ছে, মেঘ মানে বৃষ্টি হবে, ইঙ্গিত। দ্বিতীয় বাক্যে ভালো রেজাল্ট মানেই বড় চাকরি, এখানে কার্যকরণ সম্পর্ককে বোঝাচ্ছে। ভালো রেজাল্ট কারণ, ভালো চাকরি কাজ, কার্যকরণ সম্পর্ককে বোঝাচ্ছে। ঘনাদা মানেই দারুণ আড্ডা, এখানে মানে শব্দের দ্বারা কোনো এক ব্যক্তি বৈশিষ্ট্যকে বোঝাচ্ছে। ঘনাদা কোনো একজন ব্যক্তি, তিনি মানেই দারুণ আড্ডা, তাহলে ওই ব্যক্তি বৈশিষ্ট্যকে এই মানে শব্দ দ্বারা বোঝাচ্ছে। এসবের মানে কি? যখন আমি এখানে এই বাক্যে এসবের মানে কি যখন কাউকে জিজ্ঞাসা করতেন, আবেগ প্রকাশ করছি, অর্থাৎ বিরক্তি প্রকাশ করছি আমি ওই বাক্যের দ্বারা, বা ক্রোধান্বিত হয়ে কথাটি বলছি, এসবের মানে কি? তাহলে একই শব্দ কিন্তু বিভিন্ন বাক্যে বিভিন্ন অর্থে ব্যবহার হয়েছে। এইভাবে একই শব্দ তার প্রসঙ্গ, তার পরিপ্রেক্ষিত অনুযায়ী তার শব্দের অর্থের পরিবর্তন হয়ে যায়। এই নিয়েই আমরা আজকে আলোচনা করব শব্দার্থ তত্ত্বে। শব্দার্থ তত্ত্বের দুটি বিভাগ আছে। একটি হচ্ছে ঐতিহাসিক শব্দার্থ তত্ত্ব, আর একটি হচ্ছে শব্দভিত্তিক শব্দার্থ তত্ত্ব।
শব্দার্থ তত্ত্বকে দুই ভাগে ভাগ করা হয়, ঐতিহাসিক শব্দার্থ তত্ত্ব আর শব্দভিত্তিক শব্দার্থ তত্ত্ব। তো ঐতিহাসিক শব্দার্থ তত্ত্বে কি আলোচনা করা হয় আর শব্দভিত্তিক শব্দার্থে কি আলোচনা করা হয়? এই সময়ের পরিবর্তনের সাথে সাথে শব্দের অর্থেরও পরিবর্তন হয়ে যায়। যুগের পরিবর্তনের সাথে সাথে শব্দের অর্থের পরিবর্তন হয়ে যায়। একে বলা হয় ঐতিহাসিক শব্দার্থ তত্ত্ব। যে সময়ের পরিবর্তনের সাথে সাথে শব্দের অর্থের পরিবর্তন হয়ে যাওয়াকে বলা হয় ঐতিহাসিক শব্দার্থ তত্ত্ব। আর শব্দভিত্তিক শব্দার্থ তত্ত্ব কাকে বলে? আলাদা আলাদা শব্দ বিশ্লেষণ, আলাদা আলাদা শব্দের অর্থকে বিশ্লেষণ এবং এক শব্দের সঙ্গে অন্য শব্দের সম্পর্ক নির্ণয় বা অর্থভিত্তিক সম্পর্ক নির্ণয়, সেটাকে বলা হয় শব্দভিত্তিক শব্দার্থ তত্ত্ব। মানে আলাদা আলাদা স্বতন্ত্র শব্দগুলির অর্থ আর এক শব্দের সঙ্গে অন্য শব্দের অর্থভিত্তিক সম্পর্ক নির্ণয় করাটাকে বলা হয় শব্দভিত্তিক শব্দার্থ তত্ত্ব। এই দুই প্রকার শব্দার্থ তত্ত্ব ছাড়াও আরও একাধিক শব্দার্থ তত্ত্ব রয়েছে। সেই বিভিন্ন তত্ত্বগুলোকে আমরা আজকে আলোচনা করব। শব্দার্থের উপাদানমূলক তত্ত্ব। একটি বস্তুকে যেমন ক্ষুদ্র ক্ষুদ্র অংশে ভেঙে তার অণু পরমাণুগুলিকে বিশ্লেষণ করলে ওই বস্তুটি সম্পর্কে একটি সম্যক ধারণা পাওয়া যায়। আমরা ভৌতবিজ্ঞানে পড়েছি কোনো একটা বস্তু বা কোনো একটা পদার্থকে ভেঙে ক্ষুদ্রাতি ক্ষুদ্র 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 অণু পরমাণুতে ভেঙে যদি বিশ্লেষণ করা যায় তাহলে সেই পদার্থ বা সেই বস্তু সম্পর্কে একটা সম্যক ধারণা কিন্তু পাওয়া যায়। তেমনি শব্দার্থকেও তার ক্ষুদ্রাতি ক্ষুদ্র অংশকে ভেঙে বা বিশ্লেষণ করে একটি শব্দের সঙ্গে একটি শব্দের মানে সম্যক ধারণা পাওয়া যায়। কোনো একটা শব্দের অর্থকে বা কোনো একটা শব্দকে তার ক্ষুদ্র ক্ষুদ্র অংশে ভেঙে বিশ্লেষণ করলে সেই শব্দটার প্রকৃত অর্থ সম্পর্কে একটা সম্যক ধারণা পাওয়া যায় এবং সেই শব্দের সঙ্গে অন্য শব্দের সম্পর্ক নির্ণয় করা যায়। একে বলা হয় শব্দার্থের উপাদানমূলক তত্ত্ব। যেমন আমি একটা উদাহরণ লিখছি, পুরুষ। তাহলে পুরুষ বৃষ, মোরক। বৃষ মানে ষাঁড়। এবার আমি যদি লিখি নারী তাহলে এখানে হবে গাভী, মুরগি। এবার যদি আমি বলি শিশু তাহলে এখানে কি হবে? বাছুর, এখানে হবে মোরগ ছানা। তাহলে এখানে পুরুষের সঙ্গে নারীর যে সম্পর্ক, বৃষের সঙ্গে গাভীর কিন্তু সেই সম্পর্ক, মোরগের সঙ্গে মুরগির কিন্তু সেই সম্পর্ক। অনুরূপে নারীর সঙ্গে শিশুর যে সম্পর্ক,
গাভীর সঙ্গে বাছুরের সেই সম্পর্ক, নারীর সঙ্গে শিশুর যে সম্পর্ক, মুরগির সঙ্গে মোরগ ছানারও সেই সম্পর্ক। তাহলে এই পুরুষ শব্দটা কি? এই পুরুষ শব্দের আমি সম্যক ধারণা পেলাম কিভাবে? এই যে ক্ষুদ্রাতি ক্ষুদ্র অংশে আমি একে বিশ্লেষণ করে ভেঙে। নারী শব্দটার সম্যক অর্থ আমরা কিভাবে পেলাম? এই যে ক্ষুদ্র ক্ষুদ্র অংশে একে বিশ্লেষণ করে ভেঙে তার একটা সম্যক ধারণা আমরা পেলাম। এটাই হলো উপাদানমূলক তত্ত্ব। আর একভাবে একে আমরা বিশ্লেষণ করতে পারি, পুরুষ মানব জাতীয় হবে, তাই তো? প্রাপ্তবয়স্ক হবে, আর কি হবে? পুরুষ জাতীয় হবে। এবার আমি যদি নারী শব্দটাকে বিশ্লেষণ করি, মানব জাতীয় হবে প্লাস প্রাপ্তবয়স্ক হবে, কিন্তু পুরুষ জাতীয়টা হবে না, কারণ নারী। তাহলে কি হবে? এখানে প্লাস দিয়েছি, প্লাস দিয়ে এখানে প্রত্যেকটা বৈশিষ্ট্য পুরুষের মধ্যে আছে, কিন্তু এই বৈশিষ্ট্যটা নারীর মধ্যে নেই। তখন এখানে আমি মাইনাস, মাইনাস পুরুষ জাতীয়। এবার যখন শিশু বলবো, মানব জাতীয় তো হবে কিন্তু প্রাপ্তবয়স্ক হবে না, তাহলে কি হবে? মাইনাস প্রাপ্তবয়স্ক। এইভাবে ক্ষুদ্রাতি ক্ষুদ্র অংশে বিশ্লেষণ করে আমি এই শব্দগুলোর একটি সম্যক ধারণা পাচ্ছি বা সম্যক অর্থটা আমরা পেয়ে যাচ্ছি। এটা হলো শব্দার্থের উপাদানমূলক তত্ত্ব। এরপরে আমরা আলোচনা করব শব্দার্থের সত্য সাপেক্ষ তত্ত্ব। সত্য সাপেক্ষ তত্ত্ব। প্রথমে আমি একটি বাক্য লিখছি। আমি এখানে দুটি বাক্য লিখেছি। এই বাক্য দুটিতে যে শব্দগুলি আছে সেগুলো কিন্তু অভিন্ন। এই বাক্যে যে যে শব্দ আছে এই বাক্যেও সেই সেই শব্দগুলো আছে। পার্থক্য কি আছে? বিন্যাসে পার্থক্য আছে। শব্দগুলি সাজানোর ক্ষেত্রে বা বিন্যাসের ক্ষেত্রে একটু পার্থক্য আছে। এখানে বাঘ আগে আছে, ছাগল পরে আছে, এখানে ছাগল আগে আছে, বাঘ পরে আছে। এই বিন্যাসের পার্থক্যের কারণে দুটি বাক্যে কিন্তু দুই ধরনের অর্থ প্রকাশ করেছে, কিন্তু প্রত্যেকটা শব্দগুলো কিন্তু এখানে একই আছে। তো কোনো একটি শব্দের বা কোনো একটি শব্দগুচ্ছের বা কোনো একটা বাক্যের অর্থটাকে নির্ভর করে আমাদের প্রাকৃতিক জগতের সত্যতার উপর, প্রাকৃতিক জগতে বা সমাজের মিলের উপর। আমি যদি বলি সাধারণত আজ আকাশটা মেঘলা, তো যদি সেদিন সত্যি মেঘলা আকাশ থাকে তাহলে সেই বাক্যটির সত্যতা আছে। আর যদি সত্যি সেদিন আকাশে মেঘ না থাকে বা মেঘলা আকাশ সেদিন না থাকে আর আমি যদি বলি আজ আকাশটা মেঘলা, তাহলে কিন্তু বাক্যটার কোনো সত্যতা নেই। তো এই সত্য বাক্যকে টি চিহ্নের দ্বারা আর মিথ্যা বাক্যকে
এফ চিহ্নের দ্বারা প্রকাশ করা হয়। আমি যদি বলি বাঘ ছাগল নিয়ে গেছে, স্বাভাবিক বাঘ ছাগল নিয়ে যেতে পারে, এর প্রাকৃতিক ঘটনার সাথে বা সামাজিক ঘটনার সাথে মিল আছে, তাই এটা ট্রু। আর যদি বলি ছাগল বাঘ নিয়ে গেছে, ছাগল কখনো বাঘকে নিয়ে ধরে নিয়ে যেতে পারে না, বাঘ ছাগলকে ধরে নিতে পারে, এর কিন্তু প্রাকৃতিক ঘটনার সঙ্গে মিল নেই, সেহেতু এই বাক্যটার কোনো সত্যতা নেই, তাই এটা আমি ধরে নেব এটা ফলস। এইভাবে সত্য সাপেক্ষ বাক্য প্রয়োগ করবো। কোনো একটা বাক্যকে আমি যখন প্রয়োগ করব তখন সেই বাক্যটার নিজস্ব প্রসঙ্গ পরিপ্রেক্ষিতের উপর নির্ভর করে বলবো, যাতে আমাদের সামাজিক এবং প্রাকৃতিক ঘটনার সাথে মিল থাকে, বাক্যটার সত্যতা থাকে। একে বলা হয় সত্য সাপেক্ষ তত্ত্ব। এবার আমরা চলে যাব বাক্যের বিষয়মূলক তত্ত্বে, শব্দার্থের বিষয়মূলক তত্ত্বে। আচ্ছা, বিষয়মূলক তত্ত্বটি কি? কোনো একটি শব্দ যখন বাক্যের মধ্যে ব্যবহার করব, সেই শব্দের অর্থটা নির্ভর করবে বিষয়, প্রসঙ্গ এবং পরিপ্রেক্ষিতের উপর। প্রসঙ্গ এবং পরিপ্রেক্ষিতের উপর মধ্য দিয়ে কিন্তু শব্দের অর্থের পরিবর্তন হয়ে যায়, একে বলে বিষয়মূলক তত্ত্ব। আচ্ছা, বিষয়মূলক তত্ত্বটি বুঝতে গেলে কয়েকটা উদাহরণ দিলে বিষয়টি স্পষ্ট হবে। কয়েকটা উদাহরণ দিই। খ্যাতিতে তার মাথা ঘুরে গেছে। একটু মাথা খাটাও। রামবাবু গ্রামের মাথা। গ্রামের মাথায় মসজিদ আছে। মায়ের মাথা ধরেছে। ছেলেটির অঙ্কে দারুণ মাথা। সে একটু মাথা মোটা। আচ্ছা, আমি এখানে বাক্য লিখলাম। প্রত্যেকটা বাক্যে কিন্তু এই মাথা শব্দটি আছে। খ্যাতিতে তার মাথা ঘুরে গেছে, একটু মাথা খাটাও। রামবাবু গ্রামের মাথা, গ্রামের মাথায় মসজিদ আছে। মায়ের মাথা ধরেছে, ছেলেটির অঙ্কে দারুণ মাথা, সে একটু মাথা মোটা। প্রত্যেকটা বাক্যে কিন্তু মাথা শব্দটি আছে, কিন্তু এই মাথা শব্দটি বিভিন্ন বাক্যে বিভিন্ন অর্থে ব্যবহার হয়েছে। সেই শব্দটা ওই বাক্যের বিষয়, প্রসঙ্গ এবং পরিপ্রেক্ষিতের উপর নির্ভর করে একই শব্দ বিভিন্ন বাক্যে বিভিন্ন অর্থে প্রয়োগ হয়েছে, একে বলে বিষয়মূলক তত্ত্ব।
খেলতে তার মাথা ঘুরে গেছে, তার মানে অবাক হয়ে গেছে। একটু মাথা খাটাও, মানে বুদ্ধি খাটাতে বলছে বা চিন্তা করতে বলছে, ভেবে দেখতে বলছে। রামবাবু গ্রামের মাথা, মানে গ্রামের প্রধান বা হেড বা সর্দার, সেই অর্থে গ্রামের মাথায় মসজিদ আছে, মানে প্রান্ত বা শেষ 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 প্রান্ত অর্থে ব্যবহার হয়েছে, বা সীমানা অর্থে। মায়ের মাথা ধরেছে, ব্যথা অর্থে, মানে মাথায় ব্যথা অর্থে ব্যবহার হয়েছে। অসুস্থতা অর্থে ব্যবহার হয়েছে। ছেলেটির অঙ্কে দারুণ মাথা, মানে ব্রেন, তার মেধা অর্থে প্রয়োগ হয়েছে। সে একটু মাথা মোটা, মানে একটু কম বুদ্ধি বা পাগল, এই অর্থে ব্যবহার হয়েছে। তাহলে একই শব্দ বিভিন্ন বাক্যে তার পরিপ্রেক্ষিত এবং প্রসঙ্গের উপর নির্ভর করে তার অর্থগুলো কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে। একেই বলা, কারণ এর অর্থ প্রত্যেকটা বাক্যের বিষয়ের উপর নির্ভর করছে, পরিপ্রেক্ষিতের উপর নির্ভর করছে। একেই বলা হয় শব্দার্থের বিষয়মূলক তত্ত্ব। আশা করি বুঝতে পেরেছো তোমরা সবাই। বাড়িতে সবাই বই পড়বে, তাহলে আরো বিষয়টা স্পষ্ট হয়ে যাবে। এরপর আমরা আলোচনা করব সমার্থকতা, বিপরীতার্থকতা আর ব্যাপকার্থকতা। আচ্ছা, সমার্থকতা, বিপরীতার্থকতা আর ব্যাপকার্থকতা আমি বলতে কি বুঝি বা কাকে বলবো? সমার্থকতা বলতে সমার্থক শব্দ দুই বা ততোধিক শব্দের মধ্যে যদি অর্থগত সাদৃশ্য থাকে বা মিল থাকে, তবে তাকে বলা হয় সমার্থকতা বা সমার্থক শব্দ। যেমন আকাশ, গগন, আকাশ, গগন। তাহলে এই দুটো শব্দের মধ্যে কি আছে? অর্থগত সাদৃশ্য আছে। আকাশ বলতে যাকে বোঝায়, গগন বলতেও কিন্তু তাকেই আমরা বুঝি। যেমন সূর্য, রবি, ভানু, দিবাকর। তাহলে সূর্যকে আমরা, সূর্যের যা অর্থ, রবি, ভানু, দিবাকর বলতে সেই একই অর্থকেই বোঝায়। তো এগুলো হচ্ছে সমার্থক শব্দ বা সমার্থকতা। আর বিপরীতার্থকতা কি? দুই বা তার বেশি শব্দের মধ্যে যদি অর্থগত বৈসাদৃশ্য থাকে, এখানে সাদৃশ্য, এখানে বৈসাদৃশ্য, তার উল্টোটা। দুই বা ততোধিক বস্তুর মধ্যে যদি অর্থগত বৈসাদৃশ্য থাকে এবং অমিল থাকে, তবে তাকে বলা হয়, বা বিপরীত থাকে, তবে তাকে, বা তার উল্টো অর্থ বোঝায়, তবে তাকে বলা হয় বিপরীতার্থকতা। যেমন রাত, দিন। তো রাত বলতে যাকে বোঝায়, দিন বলতে তার উল্টো বোঝায়, বিপরীত বোঝায়, বিপরীতার্থকতা। যেমন ওঠা, বসা। ওঠা বলতে যা বোঝায়, বসা বলতে তার বিপরীত বোঝায়। এটা হলো বিপরীতার্থকতা। আর অর্থান্তর ভুক্তি কাকে বলবো? একটি শব্দের মধ্যে যখন একাধিক শব্দের অর্থ লুকিয়ে থাকে, বা একটি শব্দের অর্থ ব্যাপকতর হয় যখন ওই শব্দের মধ্যে একাধিক শব্দের অর্থ অন্তর্ভুক্ত থাকে, তাকে বলে ব্যাপকার্থকতা বা অর্থান্তর ভুক্তি। যেমন আমি বললাম স্বাভাবিকভাবে রং,
তাহলে এই রং শব্দের মধ্যে একাধিক শব্দের অর্থ কিন্তু অন্তর্ভুক্ত আছে। কেমন? রং বলতে লাল, নীল, সাদা, কালো, হলুদ, সবুজ, এরকম একাধিক শব্দের অর্থ লুকিয়ে আছে। রং বলতে সবকিছুকে বোঝায়। তাহলে এই রং শব্দটার অর্থ তখনই ব্যাপক 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 হবে বা ব্যাপকতর হবে যখন এইরকম একাধিক শব্দের অর্থ এর মধ্যে অন্তর্ভুক্ত থাকবে। এবার আমি যদি বলি স্বাভাবিকভাবে পাখি, আমি বললাম পাখি, তাহলে এই পাখি শব্দটার মধ্যে একাধিক শব্দের অর্থ কিন্তু অন্তর্ভুক্ত আছে। কিভাবে আছে? যেমন কাক, ময়না, টিয়া, চড়ুই, শালিক, এরকম কিন্তু একাধিক শব্দের অর্থ কিন্তু এর মধ্যে অন্তর্ভুক্ত আছে। এগুলোই হলো ব্যাপকার্থকতা বা অর্থান্তর ভুক্তি। যদি আমি বলি গাছ, তাহলে আম, জাম, শিমুল সবই। যদি আমি বলি আসবাবপত্র, তাহলে কি টুল, চেয়ার, টেবিল। যদি বলি বাসনপত্র, থালা, গ্লাস, বাটি, গামলা সবই তার মধ্যে পড়বে। এগুলো সবই হচ্ছে অর্থান্তর ভুক্তি। আশা করি বুঝতে পেরেছ। এবার আমি চলে আসি থিসরাস। থিসরাস থিসরাস কি বা থিসরাস কাকে বলে? শব্দার্থের যে বিশাল জগৎ, শব্দার্থের এই বিশাল জগৎকে সুশৃঙ্খল ভাবে বিন্যাস করার একটি নিদর্শন হলো থিসরাস। শব্দার্থের এই বিশাল জগৎকে সুশৃঙ্খলভাবে বিন্যাস করার নিদর্শনই হলো থিসরাস। থিসরাস শব্দের অর্থ হচ্ছে রত্নাগার। থিসরাস শব্দের অর্থ রত্নাগার। রত্ন বলতে মূল্যবান ধাতু, আগার বলতে ঘর। তো যে ঘরে অনেক রত্ন সঞ্চিত থাকে রত্নাগার, তেমনি থিসরাসে অনেক শব্দের অর্থ সঞ্চিত থাকে, তাই তার অর্থ দাঁড়ালো রত্নাগার। থিসরাস শব্দের প্রথম উদাহরণ হচ্ছে সংস্কৃত ভাষায় লিখিত অমর কোষ। অমর কোষ এটি সংস্কৃত ভাষায় লিখিত। এটা হচ্ছে থিসরাসের উদাহরণ। থিসরাস যিনি প্রথম রচনা করেন তার নাম হচ্ছে পিটার মার্ক রজেট। পিটার মার্ক রজেট প্রথম থিসরাস রচনা করেন, সেটা 1805 সালে। 1805 সালে রচনা করেন, কিন্তু সেই থিসরাসটি প্রকাশিত হয় 1852 সালে। সেই থিসরাসটি প্রকাশিত হয়। এই রজেটের থিসরাসই হচ্ছে প্রথম আধুনিক থিসরাস। পিটার মার্ক রজেট যে থিসরাসটি রচনা করেন, সেই রজেটের থিসরাসই হচ্ছে প্রথম আধুনিক থিসরাস। থিসরাসটা কি? থিসরাসে এই শব্দার্থের যে বিশাল জগৎ, এটাকে সুশৃঙ্খলভাবে অর্থভিত্তিক সাজানো থাকে। কিভাবে? ধরে নাও অ্যাপেল। অ্যাপেল শব্দটা আমি ধরে নাও খুঁজছি, বা অ্যাপেল শব্দের অর্থ আমি জানি না, আমি খুঁজছি, তার সম্যক ধারণা কিভাবে পাবো? তাহলে
আমাকে চলে যেতে হবে ফ্রুট। ফ্রুটস, ফ্রুটস চলে যেতে হবে ফ্রুটস। এবার দেখবো ওখানে যত ফল আছে সব ফলের পরিচয় সেখানে পরপর সেখানে সাজানো আছে। অ্যাপেল, অরেঞ্জ, বানানা ইত্যাদি আমি এখানে সেখানে পেয়ে যাব। কোনো একটা গাছের নাম ধরুন আমি খুঁজছি, বা তুলসী গাছ, আমি চলে যাব ট্রি অধ্যায়ে। ট্রি অধ্যায়ে আমি সমস্ত গাছের সম্যক ধারণা, সমস্ত অর্থ আমি সেখানে পেয়ে যাব। তো থিসরাসে অর্থভিত্তিক বিভিন্ন শব্দগুলো এভাবে পরপর সাজানো থাকে, একে বলা হয় থিসরাস। এরপর আমি চলে আসি প্রয়োগ তত্ত্বে। আমরা যখন কথা বলি শুধু কি মুখের আওয়াজটায় বা মুখে যেটা বললাম তাতে কি মনের ভাব প্রকাশ করা যায়, সম্ভব হয়ে যায়? তার সঙ্গে সঙ্গে কিন্তু আমাদের বলার ভঙ্গি, স্টাইল, ধরন, মাথা ঝোলানো, হাতের ভঙ্গি, পায়ের ভঙ্গি, শরীরের ভঙ্গি, এগুলোর উপরেও কিন্তু ভাষার অর্থ নির্ভর করে। আমি যদি এখানে দাঁড়িয়ে বলি আমি তোমাকে যেতে বললাম, তোমাকে নয়, কিছু বুঝলে? কিছু বোঝা গেল না। কাকে যে আমি এখানে এটাই বলা গেল যে আমি একজনকে যেতে বলছি, একজনকে যেতে বলছি না। কিন্তু কাকে যেতে বলছি আর কাকে যেতে বলছি না সেটা কিন্তু বোঝা গেল না। এবার আমি যদি বলি আমি তোমাকে যেতে বলছি, তোমাকে নয়, তাহলে কিন্তু বোঝা গেল আমি কাকে যেতে বললাম, কাকে যেতে বললাম না। কিভাবে বোঝা গেল? এই যে আমার অঙ্গুলি নিদর্শন, হাতের ভঙ্গি, এই ভঙ্গির মাধ্যমে কিন্তু অর্থটা স্পষ্ট হলো। এটা হলো প্রয়োগ তত্ত্ব। শুধু মুখে বলে, মুখে প্রয়োগ করে কিন্তু অর্থটা স্পষ্ট হয় না, তার সঙ্গে আমাদের অঙ্গভঙ্গিরও একটা বিশেষ ভূমিকা আছে। এবার আরেকটা বাক্য বলছি, এখন কটা বাজে? রাম তো বাড়ি চলে এসছে। আমার প্রশ্ন হলো এখন কটা বাজে? উত্তর এলো রাম তো বাড়ি চলে এসছে। এই যে আমি দুটা বাক্য প্রয়োগ হলো দুজনের মুখ দিয়ে, এই প্রয়োগটার নির্ভর করে অর্থ কিন্তু ঠিক আছে, প্রশ্ন অনুযায়ী উত্তর ঠিক আছে, কিন্তু যে বিষয়ে প্রশ্ন করা হচ্ছে সেটা কিন্তু প্রশ্নকর্তা আর উত্তরদাতা আগে থেকে অবগত, তাদের জানা। তার মানে রাম নামে যে ছেলেটি সে যে কাজে গেছে তার একটা নির্দিষ্ট টাইম আছে, টাইমের মধ্যে চলে আসে। আর সেই জন্য তো প্রশ্ন এখন কটা বাজে উত্তরে বলছে, যে যিনি উত্তরদাতা তিনি বলছেন সে কিন্তু জানেন যে এখন কটা বাজে, মানে ও বাড়ি এসছে কিনা সেটা জিজ্ঞাসা করছে, এখানে এতটা বেজে তবু আসলো কিনা। সঙ্গে সঙ্গে ওর পূর্ব জানা ছিল বিষয়টি, তাই উত্তরটা দিয়ে দিল রাম বাড়ি চলে এসছে। এই যে প্রয়োগ, এইরকম অবগত বিষয়ের উপর, তারপরে না জানা বিষয়ের উপর কোনো একটা বাক্য প্রয়োগ করব, তো আমার প্রয়োগ করার ক্ষমতা, আমার অঙ্গ ভঙ্গি, বলার ধরনের মধ্যে কিন্তু তার অর্থের সার্থকতা থাকবে, একে বলা হয় প্রয়োগ তত্ত্ব। এবার আমরা চলে যাব শব্দার্থ পরিবর্তনের ধারায়। শব্দার্থের পরিবর্তন হয় বিভিন্ন কারণে। এর দুটি কারণ হচ্ছে, একটা হচ্ছে ভৌগোলিক কারণ
আর একটা হচ্ছে ঐতিহাসিক কারণ। ভৌগোলিক কারণ বলতে মানে অঞ্চল বিশেষে একই শব্দের অর্থ বিভিন্ন অঞ্চলে কিন্তু বিভিন্নভাবে ব্যবহৃত হয়। যেমন আমাদের ভাষায় একটা শব্দ আছে অভিমান। অভিমান শব্দটার আমাদের দক্ষিণ ভারতে অভিমান শব্দের অর্থ বোঝায় অহংকার। আর আমাদের এই আর্দ্র প্রকৃতির বাংলা ভাষায় অভিমান শব্দের অর্থ বোঝায় স্নেহময় অনুযোগ। কিন্তু রুক্ষ প্রকৃতির দক্ষিণ ভারতে সেই একই শব্দ অভিমান শব্দের অর্থ হলো অহংকার। ভৌগোলিক কারণ। ঐতিহাসিক কারণের মধ্যে যেমন বিবাহ। বিবাহ শব্দের আদি অর্থ ছিল বিশেষভাবে বহন। মানে আগের যুগে বিবাহযোগ্য কন্যাকে বা বিবাহযোগ্যা কন্যাকে ঘোড়ায় চাপিয়ে নিয়ে যাওয়া হতো, তাই তাকে বিবাহ বলা হতো। কিন্তু সময়ের পরিবর্তনের সাথে সাথে সেই বিশেষভাবে বহন শব্দটার অর্থ এসে দাঁড়ালো পরিণয় বা বিবাহ। তখন বিবাহযোগ্যা কন্যাকে ঘোড়ায় চাপিয়ে নিয়ে যাওয়া হতো, আর এখন সেই বিবাহ শব্দের অর্থ দাঁড়িয়েছে শুভ পরিণয়। আরেকটি কারণ যেমন আগে যুগে যেমন সন্দেশ শব্দটা, সন্দেশ শব্দটার আগে আদি অর্থ ছিল সংবাদ বা খবর, কিন্তু বর্তমান অর্থ হচ্ছে মিষ্টান্ন বা মিষ্টি। তো এই কিভাবে পরিণত হলো? ঐতিহাসিক কারণে। কারণ আগে যুগে তো ও আত্মীয় স্বজনের বাড়ি সংবাদ দেওয়ার জন্য কোনো ফোনের ব্যবস্থা ছিল না, বা চিঠির ব্যবস্থা ছিল, তো চিঠি যেতে সময় লাগবে 4 দিন 5 দিন। কারো বাড়িতে একটা বিয়ে লেগেছে বা কারো বাড়িতে কেউ মারা গেছে, আত্মীয়ের বাড়িতে খবর দিতে হবে, কিভাবে যাবে? তখন সশরীরে নিজে গিয়ে আত্মীয়ের বাড়িতে খবর দিয়ে আসতে হতো। তো আত্মীয়ের বাড়ি যখন কোনো খবর দিয়ে যাবে, তো আত্মীয়ের বাড়ি মানুষ খালি হাতে কি হয়ে যাবে? তাই হাতে মিষ্টির ভাঁড় নিয়ে যেত। মাটির ভাঁড় পাওয়া যেত আগে যুগে, সে মাটির ভাঁড়ে মিষ্টি নিয়ে উপরে কাগজে দড়ি দিয়ে বেঁধে হাতে ঝুলিয়ে আত্মীয়ের বাড়ি নিয়ে যেত। কারণ আত্মীয়ের বাড়ির সংবাদ দিতে গেলে ওই মিষ্টিটা সঙ্গে নিয়ে যেতে হতো, খালি হাতে গেলে মান সম্মানের ব্যাপার। তো আস্তে আস্তে ধীরে ধীরে, তো আগে যুগে ওকে বলা হতো সন্দেশ, মানে সংবাদ দেওয়া বা খবর দেওয়া। কিন্তু আস্তে আস্তে সেই খবর দেওয়ার অর্থটা লোপ পেল, আর হাতে যে জিনিসটা ঝুলিয়ে নিয়ে যেত সেই মিষ্টি, তার অর্থটা প্রধান হয়ে গেল। অর্থাৎ বর্তমান অর্থ গিয়ে দাঁড়ালো সন্দেশগত অর্থ মিষ্টি, কিন্তু আগের অর্থ ছিল সংবাদ বা খবর। এইভাবে কিন্তু শব্দের অর্থের পরিবর্তন হয়ে যায়। এই শব্দার্থ পরিবর্তন ধারাকে আমরা 3টা ভাগে ভাগ করতে পারি। শব্দার্থের প্রসার, শব্দার্থের সংকোচ, শব্দার্থের রূপান্তর বা সংশ্লেষ বা শব্দার্থের সংক্রম ইত্যাদি নামে অভিহিত করা হয়। আচ্ছা, শব্দার্থের প্রসার আমি কাকে বলবো? সময় পরিবর্তনের সাথে সাথে কোনো একটা শব্দে যা অর্থ, তার সঙ্গে যদি একাধিক অর্থ যুক্ত হয়ে যায়, তবে তাকে বলে শব্দার্থের প্রসার। বা কোনো একটা শব্দের দ্বারা আগে যা বোঝাতো, বা কোনো একটা শব্দের দ্বারা আগে হয়তো একটাই ব্যক্তি বা বস্তুকে বোঝাতো, কিন্তু এখন বর্তমানে সেই একই শব্দের দ্বারা একাধিক ব্যক্তি বা একাধিক বস্তুকে বোঝায়, তাকে বলা হয় শব্দার্থের প্রসার। আমি আবার বলছি, কোনো একটি শব্দের দ্বারা
আদিতে হয়তো একটি ব্যক্তি বা বস্তুকে বোঝাতো, কিন্তু বর্তমানে ওই একই শব্দের দ্বারা একটি বা একটি ব্যক্তি বা বস্তুকে না বুঝিয়ে একাধিক ব্যক্তি বা বস্তুকে বোঝায়, তখন তাকে বলা হয় শব্দার্থের প্রসার। যেমন কালি, কালি শব্দটার আদি অর্থ ছিল কালো রঙের তরল বস্তু, শুধু একমাত্র কালো রঙের কালিকে কালি বলা হতো। কিন্তু বর্তমানে এখন আমরা লাল রঙের হলেও আমরা কালি বলি, সবুজ রঙের হলেও আমরা কালি বলি, কালো রঙের হলেও কালি বলি, হলুদ রঙের হলেও কালি বলি। যদি লাল রঙের কলম থাকে, যদি কালি শেষ হয় তো কালি শেষ হয়ে গেছে। যদি সবুজ রঙের কালির কলম থাকে আমার কাছে, যদি কালিটা শেষ হয় তো আমরা কালি শেষ হয়ে গেছে। এখন আমরা সব রঙকেই কালি বলছি, কিন্তু আগে শুধু একমাত্র কালো রঙের তরল বস্তুকেই কালি বলতো। যেমন গান শব্দটি, গান শব্দের অর্থে আগে বা আদিতে শুধুমাত্র গঙ্গা নদীকেই বোঝাতো, একটাই নদী বোঝাতো। আর এখন বর্তমানে গান বলতে যে কোনো নদীকে বোঝায়। তাহলে এরও অর্থের প্রসার হয়েছে কালির মতো। যেমন পরশু শব্দটি, পরশু শব্দের দ্বারা আদিতে মানে আগে যুগে শুধুমাত্র আগামীকালের পরের দিনকে বোঝাতো, আগামীকালের পরের দিন। কিন্তু এখন বর্তমানে বা বর্তমান সময়ে পরশু শব্দের দ্বারা আগামীকালের পরের দিনকেও বোঝায় আর গতকালের আগের দিনকেও বোঝায়। তাহলে আদিতে একটি সময়কে বোঝাতো, এখন দুটি সময়কে বোঝাচ্ছে, আগামীকালের পরের দিন আর গতকালের আগের দিন। তাহলে এখানেও কি হয়েছে? শব্দার্থে প্রসার হয়েছে। যেমন একটা শব্দ বলি কুমোর। কুমোর শব্দের অর্থ আদি অর্থ ছিল কুম্ভ করে, যে কুম্ভ মানে কলসি। তো যে কলসি নির্মাণ করতো বা তৈরি করতো তাকে বলা হতো কুমোর। কিন্তু এখন বর্তমানে শুধু কলসি নয়, মাটির জিনিস যারা তৈরি করে তারাই কুমোর। অর্থাৎ সে কলসিও তৈরি করুক, থালায় তৈরি করুক, বাটি তৈরি করুক, গামলায় তৈরি করুক, বা যে মাটির যে কোনো জিনিসই তৈরি করুক না কেন সে কুমোর। আর আগে শুধুমাত্র যে কলসি নির্মাণ করতো তাকে কুমোর বলা হতো, আর এখন মাটির জিনিস তৈরি যারা করে তারাই। তাহলে এরও কি হয়েছে? শব্দার্থে প্রসার হয়েছে। এবার আমি চলে আসি শব্দার্থের সংকোচে। শব্দার্থের সংকোচ কাকে বলবো? যখন কোনো শব্দ তার ব্যাপকতর অর্থকে ত্যাগ করে যখন সংকুচিত অর্থ ধারণ করে তখন তাহলে শব্দার্থের সংকোচ। বা বিষয়টিকে একটু আরো অন্যভাবে বললে বলা যায় যে কোনো একটি শব্দের দ্বারা আগে যুগে বা আদিতে একাধিক ব্যক্তি বা একাধিক বস্তুকে বোঝাতো, কিন্তু বর্তমানে শুধু একটি ব্যক্তি বা একটি বস্তুকে বোঝায়, তাকে বলা হয় শব্দার্থের সংকোচ। আগে তার অনেক অর্থ ছিল, এখন মাত্র একটি। যেমন অন্ন। অন্ন শব্দের আদি অর্থ ছিল ভাত। অন্ন শব্দের আদি অর্থ ছিল ভাত। ভাত বলছি, সরি, অন্ন শব্দের আদি অর্থ ছিল যে কোনো খাবার, যে কোনো খাদ্যবস্তু বা যে কোনো খাবার। কিন্তু এর অন্ন শব্দের বর্তমান অর্থ হচ্ছে ভাত। তাহলে এখানে কি হয়েছে? শব্দার্থে সংকোচ হয়েছে। তার মানে আগে যে কোনো খাবার, সে ভাত হোক, ডাল হোক, রুটি হোক, সব খাবারকেই আগে অন্ন বলতো, আর এখন শুধু ভাতকেই বলে অন্ন। যেমন মৃগ। মৃগ শব্দের আদি অর্থ ছিল জন্তু বা পশু, বনের পশু। বনের যে কোনো পশুকে বলতো মৃগ, আর এখন শুধুমাত্র হরিণকে বলে
মৃগ। তাহলে এখানে কি হয়েছে? শব্দার্থের সংকোচ হয়েছে। যেমন পঙ্কজ, পঙ্কজ শব্দের আদি অর্থ ছিল পাকে জন্মায় যা, অর্থাৎ পাক মানে কাদা, কাদায় যা যা জন্মায় সবই ছিল পঙ্কজ। তাহলে কাদায় কি কি জন্মায়? শ্যাওলা জন্মায়, পদ্মফুল জন্মায়, কর্মীলতা জন্মায়, আরো অনেক ধরনের বিভিন্ন ধরনের গাছ জন্মায়। তো সব কিছু আগে পঙ্কজ বলা হতো, আর এখন শুধুমাত্র পদ্ম ফুলকেই বলা হয় পঙ্কজ। তাহলে কি হয়েছে? এখানেও শব্দার্থে সংকোচ হয়েছে, তার ব্যাপক অর্থ ত্যাগ করে মাত্র একটি অর্থ ধারণ করেছে। এটা হচ্ছে শব্দার্থে সংকোচ। এবার আমরা চলে আসি শব্দার্থের রূপান্তরে। সময়ের পরিবর্তনের সাথে সাথে কিছু কিছু শব্দের অর্থের এমন পরিবর্তন হয় যে তার আদি অর্থের সাথে বর্তমান অর্থের আর কোনো মিল নেই, পুরোপুরি চেঞ্জ, পুরোপুরি পরিবর্তন। আদি অর্থের সাথে বর্তমান অর্থে কোনো যোগসূত্র খুঁজে পাওয়া যায় না। তাকে বলে শব্দার্থের রূপান্তর বা শব্দার্থের সংশ্লেষ বা শব্দার্থের সংক্রমণ। যেমন মন্দির, মন্দির শব্দের আদি অর্থ ছিল বাসগৃহ, কিন্তু বর্তমান অর্থ হচ্ছে দেবালয়। তাহলে মন্দির শব্দটার অর্থে এমনভাবে পরিবর্তন হয়েছে যার আদি অর্থের সাথে বর্তমান অর্থের কোনো মিল নেই। যেমন গবেষণা, গবেষণা শব্দের আদি অর্থ ছিল গরু খোঁজা, কিন্তু এর বর্তমান অর্থ হচ্ছে নিয়মানুক বিশ্লেষণ। যেমন মির্জাফর, মির্জাফর শব্দের আদি অর্থ ছিল ব্যক্তি নাম বিশেষ, ব্যক্তি নাম বিশেষ, কিন্তু এর বর্তমান অর্থ হচ্ছে বিশ্বাসঘাতক। তবে যেমন মহাজন, মহাজন শব্দের আদি অর্থ ছিল মহান ব্যক্তি বা মহৎ ব্যক্তি, আর বর্তমান অর্থ হচ্ছে সুদখোর। তাহলে এই যে আমি উদাহরণগুলো দিলাম, এই উদাহরণে প্রত্যেকটার আদি অর্থের সাথে বর্তমান অর্থের কিন্তু কোনো যোগসূত্র নেই, পুরোপুরি চেঞ্জ হয়েছে। কোথাও কোথাও শব্দের একটু উন্নতি হয়েছে, কোথাও কোথাও শব্দের অর্থের একটু অবনতি হয়েছে। এই মন্দির শব্দের আদি অর্থ ছিল বাসগৃহ, বর্তমান অর্থ দেবালয়। আদি অর্থ ছিল বর্তমান অর্থের কোনো মিল নেই, পুরোপুরি চেঞ্জ। গবেষণা শব্দের আদি অর্থ ছিল গরু খোঁজা, বর্তমান অর্থ হচ্ছে কোনো বিষয়ে নিয়মাগ্ন বিষয় যেখানে বৈজ্ঞানিকরা নিয়ে পরীক্ষা নিরীক্ষা করে। মির্জাফর শব্দের আদি অর্থ ছিল ব্যক্তি নাম বিশেষ, কোনো এক ব্যক্তির নাম। সিরাজদৌল্লার সেনাপতি ছিল মির্জাফর, আর বর্তমান অর্থ হচ্ছে ওর বিশ্বাসঘাতক। মহাজন শব্দের আদি অর্থ ছিল মহান ব্যক্তি বা মহৎ ব্যক্তি, কিন্তু বর্তমান অর্থ সুদখোর, যারা সুদ খায় তাকে আমরা মহাজন বলি বর্তমানে। তাহলে কি হয়েছে? এখানে প্রত্যেকটা শব্দের অর্থে পরিবর্তন হয়েছে। এই শব্দার্থের রূপান্তরকে আবার দুই ভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে অর্থোন্নতি আর একটা হচ্ছে অর্থাবনতি।
অর্থাবনতি, মানে অর্থের উন্নতি হয়েছে, যেখানে মানে শব্দার্থের রূপান্তরের মাধ্যমে যে সমস্ত শব্দের অর্থের উন্নতি হয়েছে সেটা অর্থোন্নতি, আর যে সমস্ত শব্দের অর্থের অবনতি হয়েছে সেটা বলে অর্থাবনতি। অর্থাৎ কোন একটা শব্দের আদি অর্থ যা ছিল বর্তমানে তার থেকে ভালো অর্থ প্রকাশ করছে বা উন্নত অর্থ প্রকাশ করছে, তা বলে অর্থোন্নতি। যেমন মন্দির শব্দের আদি অর্থ ছিল বাসগৃহ, আর বর্তমান অর্থ দেবালয়, পবিত্র স্থান। তাহলে এখানে কি হয়েছে, শব্দের উন্নতি হয়েছে। একইভাবে গবেষণা শব্দের আদি অর্থ ছিল গরু খোঁজা, বর্তমান অর্থ দাঁড়িয়েছে বৈজ্ঞানিকদের কোনটা বিষয়ে নিয়ে নিয়মানুগ বিশ্লেষণ বা পরীক্ষা নিরীক্ষা। তাহলে কি হয়েছে, এরু শব্দের অর্থে উন্নতি হয়েছে। কিন্তু অর্থাবনতি কখন হয়েছে, যেমন মির্জাফর শব্দের আদি অর্থ ছিল ব্যক্তি নাম বিশেষ, কোন এক ব্যক্তির নাম, আর বর্তমান অর্থ দাঁড়িয়েছে তার বিশ্বাসঘাতক। অর্থাৎ আগে যা অর্থ ছিল বর্তমানে তার থেকে হীন অর্থ বা নিচু অর্থ প্রকাশ করছে, মানে এখানে অর্থের অবনতি হয়েছে। তাই মির্জাফর শব্দে কি হয়েছে, অর্থের অবনতি হয়েছে। একইভাবে মহাজন শব্দের আদি অর্থ ছিল মহান ব্যক্তি বা মহৎ ব্যক্তি, কিন্তু বর্তমান অর্থে তার অর্থটা আছে সুদখোর, যে যাকে সভ্য সমাজ ঘৃণা করে। তার এখানেও কি হয়েছে, শব্দার্থে অবনতি হয়েছে। এই হচ্ছে শব্দার্থ তত্ত্বের আলোচনা। আজকে আমি শব্দার্থ তত্ত্ব নিয়ে আলোচনা করলাম। তোমরা বাড়িতে সবাই শব্দার্থ তত্ত্ব অধ্যায়টি আমার এই ভিডিওটা দেখার পর শব্দার্থ তত্ত্ব অধ্যায়টি সবাই বাড়িতে পড়বে, বারবার পড়বে। বুঝতে না পারলে, কোথাও কোনো সমস্যা হলে আমার পার্সোনাল হোয়াটসঅ্যাপ নম্বরে প্রশ্ন লিখে পাঠাবে। আমি আমার হোয়াটসঅ্যাপ নম্বর দিয়ে দিচ্ছি 9851035094। কারো কোনো সমস্যা হলে, কারো কোনো প্রশ্ন থাকলে আমাকে এই নম্বরে প্রশ্ন লিখে পাঠাবে, কারণ গ্রুপে লিখে পাঠালে খুঁজতে অনেক সময় লাগে। হ্যাঁ, তো আমাকে এখানে করতে হলে আমি এক জায়গাতে সমস্ত প্রশ্নগুলো পেয়ে যাব। আমাকে এই হোয়াটসঅ্যাপ নম্বরে পাঠালে আমি সবাইকে বোঝানোর চেষ্টা করব। ঠিক আছে, এখান থেকে শেষ করছি আজকের ক্লাস। ভালো থেকো সবাই, মন দিয়ে পড়াশোনা করো, সুস্থ থাকো।